আজকে তাহলে আমাদের বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত শেষ যে পত্রটা রয়েছে, একাদশতম পত্র নীলধ্বজের প্রতিচনা, এই পত্রটির তৃতীয়তম ক্লাস। তো কিছু প্রশ্ন করি তোমাদেরকে, কারণ পড়া দেওয়া ছিল, তাই না? হ্যাঁ স্যার। তারপরে আমরা বাকি অংশে যাব। যেটুকুনি পড়া হয়েছিল টেক্সট তারপরের থেকে। তো বলো, কে বলবে উত্তর? আমি প্রশ্নটা করছি, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, শুনবে ভালো স্যার করে। আমি বলছি, চেষ্টা হুম, করছি। বলো। কে না জানে তারে সৈরিনী, কার কথা বলা হয়েছে এখানে? এইখানে ওই অর্জুনের কথা, না কুন্তির কথা বলা হয়েছে। গুড। সে সৈরিনী কেন? কারণ সে চরিত্রহীন। লোক নারী কিংবা চরিত্র নারী। চরিত্র নারী না চরিত্রহীন নারী, মন্টুলাল? চরিত্রহীন নারী। চরিত্রহীন নারী কিংবা লোক নারী, এটা দুটো। হুম, কেন ওকে বলা হয়েছে চরিত্রহীন, বলতে পারবে? কারণ মানে ও অন্য, কি বলবো, বলো বলো, কেউ একজন বলো শুনি। স্যার আমি বলবো, হুম, মানে ও নিজের সামনে থাকতো অন্য, মানে অন্য পুরুষদের প্রতি সে আসক্ত হতো। ধর পাগল, কুন্তি ওইরকম? না তো কি হবে? ওটা তো দ্রৌপদী রে গাধা। কুন্তি। স্যার আপনি কোশ্চেনটা কি করলেন ওইটা বলুন, আমি শুনে কোশ্চেনটা নেব। হচ্ছে, শোন ভালো করে, দাঁড়া। নমিতাই উত্তর দেবে, দাঁড়া। দেখ, প্রশ্নটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষার জন্য। হ্যাঁ, এই লাইনটা প্রচুর ইম্পর্টেন্ট, যে কে না জানে তারে সৈরিনী, এইটা অ্যাকচুয়ালি হ্যাঁ। বলছে জনা। ঠিক আছে? হুম। এরপরে জনা বলছে কে না জানে তারে সৈরিনী। এবার সৈরিনী বলতে এখানে বোঝানো হয়েছে কুন্তিকে। মানে জনা বলতে চাইছে হ্যাঁ। যে কুন্তিকে সবাই জানে, সে হচ্ছে সৈরিনী, অর্থাৎ হ্যাঁ। সে হচ্ছে কুলোটা নারী। ওকে, কারণ তার চরিত্রের ঠিক নেই। ওকে, কুন্তিটা কে? হ্যাঁ। কুন্তিটা কে? অর্জুনের কুন্তিটা হচ্ছে অর্জুনের মা, মা, অর্জুনের বা মা। পঞ্চপাণ্ডবের জননী। হ্যাঁ, পঞ্চপাণ্ডবের মা, বা ওর জন্মদাত্রী মা, যাকে বলা হয়, যাই বলো না কেন। এরপরে জনা একে সৈরিনী বলছে, কিন্তু কেন বলছে? অর্জুনের মা এর কি মানে একটা স্বামী তো ছিল, সেটা ঠিক আছে, ওটা ভালো কথা, হুম। যেটা তুমি বলেছো সেটা ঠিকঠাকই, কিন্তু এর আর কে কে স্বামী ছিল? স্যার প্রথমে ছিল সূর্যদেব বিয়ের আগে, আর স্যার বিয়ের পর ছিল যম, পবন দেবতা, তারপর সে ইন্দ্রদেব। ইন্দ্রদেব। হ্যাঁ। তখন করার সময় যম দেবতাকে স্মরণ করতো, সে দেবতা। হ্যাঁ, মানে এ একজন স্বামী থাকার পরেও, ঠিক আছে, আরও এর অনেক স্বামী ছিল। অর্থাৎ ওই যে আমাদের একটা বর পেয়েছিল না দুর্বাসার কাছ থেকে, যে তুমি যাকেই স্মরণ হ্যাঁ। করবে সেই তোমাকে এসে নিয়ে একটা সন্তান দিয়ে যাবে। তো এই জিনিসটা মানে কি বলবো, ঠিকঠাক। হ্যাঁ, সব কিছু যেহেতু নিয়ম অনুযায়ী হয়েছিল, তাই এটা খারাপ কিছু নয়। কিন্তু একজন, যেহেতু আমাদের জনা এখানে মাতৃ হৃদয়ের বেকুলতা নিয়ে কথা বলছে, অর্থাৎ তার হৃদয় এখন জর্জরিত, তার পুত্র সন্তান আমাদের প্রবীরের বিরহে। হ্যাঁ, তো সেই মাতৃ হৃদয়ের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে সে এখন ঠিকটা দেখতে পাচ্ছে না। সে এখন বলছে যে না, সে সৈরিনী, কারণ তার একজন স্বামী থাকার পরেও সে আরও অনেক অন্যান্য যারা আছে তাদের সাথেও সম্পর্ক করে অনেক সন্তান লাভ করেছে, সেই জন্য সে কি অ্যাকচুয়ালি কুলোটা। ঠিক না? এই হচ্ছে বিষয়। হুম। ঠিক আছে নমিতা, তুমি ঠিক উত্তর দিয়েছো। এবারে নেক্সট কোশ্চেনের অ্যান্সার দাও। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তনয় তার জারজ অর্জুনে, বক্তা কে? স্যার জনা। জনা। বক্তা হচ্ছে জনা। মনে রাখবে একটা বিষয়, যে এই যে পত্র পত্রিকাগুলো যেগুলো আছে না আমাদের, এগুলো সাধারণত যখনই বক্তা বলবে, তো যে পত্রটা পড়বে অ্যাকচুয়ালি সেটা দুষ্মন্তের প্রতি শকুন্তলা হোক, সেখানে শকুন্তলাই বলবে সব কিছু।
বা নীলোধ্বজের প্রতি জনাই হোক, সেখানে জনাই বলবে সবকিছু। হ্যাঁ, কারণ জনাই লিখছে পত্রটা, হুম, এই জিনিসটা মোটামুটি একটা আন্দাজ করে নেওয়া যায়। শুধু তোমাদেরকে ধরতে হবে যে এই লাইনটা কোন পত্রটার। যদি তোমরা ধরে নিতে পারো যে এটা নীলোধ্বজের প্রতি জনা পত্রের, তাহলে তুমি আরামে লিখতে পারো বক্তা জনা। জারজ শব্দের অর্থ কি? স্যার বলবো? হুম, স্যার অবৈধ অবৈধ সন্তান। অবৈধ সন্তান। স্যার বলবো আমি? বলো। যার কোনো জন্মের ঠিক নেই। পরিচয় ঠিক নেই যার কোনো। যার কোনো পিতৃ পরিচয়ের ঠিক নেই, তাকে বলা হয় জারজ। ঠিক আছে? অর্জুনের পিতৃ পরিচয়ের কি ঠিক ছিল? না না, স্যার। তাহলে জারজ কাকে বলা হয়েছিল? অর্জুনকে। অর্জুনকে বলা হয়েছিল, তাই না? হুম। আচ্ছা, একটা সময় জনা বলছিল যে তুমি কি মানে ঈশ্বরও কি তোমার বুদ্ধি টুদ্ধিগুলো নিয়ে নিয়েছে আমাদের পুত্রের সাথে সাথে? মানে তুমি কি হতজ্ঞান হ্যাঁ, হয়ে গেছিল? কেন এই কথাটা বলেছিল? স্যার বলবো, কারণ স্যার তার পুত্র মৃত্যু মানে অর্জুনের সঙ্গে যখন যুদ্ধ হয় তখন তার পুত্রকে অর্জুন অন্যায়ভাবে বধ করে মানে হত্যা করেন। আর সেই পুত্র রিপুকে যখন তার সঙ্গে যুদ্ধ না করে অতিথি জ্ঞানে সেবা করেন, তখনই জনা এই ব্যঙ্গ করে এই উক্তিটি বলেছিলেন। সুন্দর। আর কেউ বলবে? আমি বলবো। বলো। স্যার প্রশ্নটা আরেকবার বলুন, তাহলেই বলতে পারবো। মানে জোনা যে একটা সময় বলেছিল তুমি কি তোমার জ্ঞান ট্যান হারিয়ে ফেলেছো, তোমার জ্ঞানটা কি ঈশ্বর মানে ঈশ্বর কেড়ে নিয়েছে, মানে পুত্রের বিহনে পুত্র চলে যাওয়াতে তোমার জ্ঞানটা কি শেষ হয়ে গেছে, হ্যাঁ স্যার, তুমি কি বলছি। হতজ্ঞান হয়ে গেছো? কেন এই কথা বলেছিল? জনার পুত্র অর্থাৎ প্রবীরের হত্যা করেছে, অথচ নীলোধ্বজ তার সাথে মানে অর্জুনের সাথে বন্ধুত্ব করছে, তখনই জনার কথাটি বলেছিল। হ্যাঁ, মানে বন্ধুত্ব করে সিংহাসনে বসিয়ে নিয়ে তাকে বসিয়ে রেখেছিল। বন্ধুর মতো করে দোষী নরকে। ইয়ে করছে, হ্যাঁ, ট্রিট করছে। পাশাপাশি কি বলতো, তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছে। তো এই যে হ্যাঁ, নরনারায়ণ জ্ঞানে যে তাকে পুজো করছে, বলছি তুমি কি করছো, কাকে তুমি নরনারায়ণ জ্ঞানে পুজো করছে? যার পিতৃ পরিচয়ের কোনো ঠিক নেই, তার উপর আবার যার মাতার চরিত্রের কোনো ঠিক নেই, কুলোটা শৈরিনী, তুমি তার পুত্রকে তুমি নরনারায়ণ জ্ঞানে পুজো করছো, এটা কি ধরনের ব্যাপার স্যাপার? বুঝতে পারছো বিষয়টা? মনে রাখবে একটা বিষয়, সিলেবাস খুব বড়। হুম, যদি তোমরা ফাঁকি দাও, ফাঁকে পড়ে যাবে। আর আমি বারবার বলছি, এই সেমিস্টারে যত বড়ই দিগধ্বজ পণ্ডিত হোক, বলা উচিত নয়, তবুও বলছি যে আমি যদি কিছু এই দেখে লেখার চেষ্টা করব গিয়ে পরীক্ষার খাতাতে, তুমি যদি পুরো বই কপি করে নিয়ে চলে যাও না, তাও তুমি প্রশ্নের উত্তর খুঁজে পাবে না, আমি বন্ড পেপারে সাইন করে দিতে পারি। কারণ পুরোটা টেক্সচুয়াল প্রশ্ন আসবে। সেই জন্য আমি টেক্সটটাকে গুরুত্ব দিচ্ছি প্রচণ্ড পরিমাণে। যদি না বুঝতে পারো 100 বার জিজ্ঞেস করো, 100 ভাবে জিজ্ঞেস করো, গ্রুপে জিজ্ঞেস করো, আমাকে ফোন করে জিজ্ঞেস করো, ক্লাসের সময় জিজ্ঞেস করো, প্রতিটা জায়গাতে তোমাদের সুযোগ আছে। কিন্তু ভুল করেও যদি শেষে ভেবে নিও যে এইটা, নাহলে এই সেমিস্টার পাস করা বড় কঠিন হয়ে যাবে। ঠিক? কারণ মনে রাখবে ওইদিকে তোমাদের আবার 4টে নাটক আছে, সেগুলোকেও লাইন ধরে ধরে পড়াতে হবে। তাহলে ক্লাসগুলো একদম কন্টিনিউ করবে, আর ক্লাসগুলোকে মনোযোগ সহকারে করবে, রেকর্ডিং ক্লাসগুলো করবে মাঝে মাঝে। যে প্রশ্ন উত্তরগুলো পিডিএফে আমি দিচ্ছি, সেই প্রশ্ন উত্তরগুলো বারবার পড়বে, কারণ একদম লাইন ধরে ধরে প্রশ্ন বানাবো এইবারে, যেমন কোনো রকমভাবে বাদ না যায়। এই পিডিএফের ভিতরেই যেন শর্ট কোশ্চেন, লং কোশ্চেন সব চলে আসে। ঠিক আছে? এরপরে মনে করো তুমি যদি ডাইরেক্ট গিয়ে নিয়ে এই ধরনের লাইন যদি তুমি আলোচনা না শুনে যদি সেখানে প্রশ্নের উত্তর পড়তে যাও, তাহলে তুমি মাথা মুন্ডি কিছু বুঝতে পারবে? রামের মা সীতা হয়ে যাবে। হ্যাঁ কি না? তোমাকে তো কাহিনী কনসেপ্ট জানতে হবে, নাহলে তো সমস্যা হবে। কত তুমি মুখস্থ করে রাখবে? এই রকম ভাষা মুখস্থ করা খুব কঠিন। ওকে, তো যাই হোক, ছেড়ে দাও। ঠিকঠাক পড়াশোনা করছো
তবে আর একটু পড়াশোনা করতে হবে। ওকে? আর একটু। ওকে? তো আমাদের কতদূর অবধি হয়েছিল? আমাদের হয়েছিল ওই স্যার এই কাহিনী স্যার কোন পর্যন্ত। শাস্ত্রে কোন ভাবে লেখে পুরাণ ওইটুকুই আমাদের হয়েছিল এতদূর অবধি, তাই তো? যে হ্যাঁ কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী। তো এখানে কোন কাহিনীর কথা বলা হয়েছে? এখানে এই কাহিনীর কথা বলা হচ্ছে যে এই যে আমাদের নীলোধ্বজ, রাজা নীলোধ্বজ কাকে পুজো করছে? নরনারায়ণ জ্ঞানে অর্জুনকে, অর্জুন অর্থাৎ পার্থকে। সে কারণে আমাদের জনা বলছে, হ্যাঁ, নরনারায়ণ পার্থ, পার্থ নরনারায়ণ, এই কি করে সম্ভব? কুলোটা যে নারী বেশ্যা করবে তাহার কি হে জন্মিলা আসি ঋষিকেশ। বলছে যে নারী কুলোটা, যে নারী বেশ্যা, তার গর্ভে আমাদের কৃষ্ণ বা আমাদের এই নারায়ণ জন্মগ্রহণ করবে? কারণ কুন্তির গর্ভেই তো আমাদের পার্থ জন্মগ্রহণ করেছে, কথার কথা, হ্যাঁ কি না? কিন্তু যদিও এটা আলাদা, কারণ এই কারণেই তো বেশ্যা বলা হচ্ছে, তাই না? কারণ গর্ভজাত সন্তান তো নয় না কুন্তির, অর্জুন, হ্যাঁ কি না? কার ঔরসে আমাদের পার্থ জন্মগ্রহণ করেছিল? কোন দেবতার ঔরসে? ইন্দ্রদেব। ইন্দ্রদেবের ঔরসে। বলছে হ্যাঁ, বলছে যে নারী কুলোটা, যে নারী বেশ্যা, তার গর্ভে আমাদের এই নারায়ণ জন্মগ্রহণ করবে। নারায়ণের এতটাই দিন খারাপ হলো? কোন শাস্ত্রে বলছে এই কাহিনী লেখা আছে যে আমাদের এই কুলোটা নারী কুন্তির গর্ভে আর নারায়ণ জন্মগ্রহণ করেছে পার্থ রূপে? কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে লেখা আছে, কোন পুরাণে লেখা আছে এই ঘটনাটা, এই কাহিনীটা? তখন সে দ্বৈপায়ন ঋষিকে টেনে নিয়ে আসছে। বলছে তাহলে এই মহাভারত যে লিখেছে, যে বিখ্যাত, মানে যার নাম জগতে বিখ্যাত, হয়তো তার গুণগান শুনে, তার কথা শুনে, হ্যাঁ, এই যে অর্জুন, আমাদের পাঁচ ভাই পাণ্ডবের কথা তো মহাভারতে আছে, তো সেখানে দ্বৈপায়ন ঋষি তাদের গুণগান বেশি করে করেছে। বলছে তার গুণগান শুনে তুমি কি এই ভুলটা করছো, এই ভ্রমে রয়েছো যে নরনারায়ণ জ্ঞানে যে তুমি পার্থকে পুজো করছো? তুমি কি পার্থকে নরনারায়ণ ভেবে নিয়েছো এই দ্বৈপায়ন ঋষির কথা মতো? তাহলে বলে রাখি, শোনো, এবারে দ্বৈপায়ন ঋষিকে ছোট করবে। দেখো ভালো করে। বলছে দ্বৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, সত্যবতী সুত বেশ বিখ্যাত জগতে। এখানে ছোট ছোট কিছু তথ্য আছে। দ্বৈপায়ন ঋষি কেন জনা বলছেন সেটা বুঝতে পারছো তো? দ্বৈপায়ন ঋষিকে কেন টেনে আনা হচ্ছে? কারণ তার মনে হচ্ছে যে হয়তো দ্বৈপায়ন ঋষির কথাবার্তা শুনে কিংবা ওই মহাভারতের কাহিনী শুনে সে হয়তো নরনারায়ণ জ্ঞানে পার্থকে পুজো করছে। কিন্তু রাজা নীলোদ্ধর, তুমি যেটা করছো সেটা ভুল। তুমি কার কথা শুনছো? এই দ্বৈপায়ন ঋষি নিজেই তো নিজের কুলের, মানে কি বলবো, এই কুলের কুলোচার্য হওয়ার নিজেই অধিকার রাখে না, মানে মান রাখে না, নিজেই মানে কি বলবো, খারাপ চরিত্রের একজন ব্যক্তি। তাহলে তুমি তার কথা শুনে এই ধরনের কাজ করছো? সে কারণে দ্বৈপায়ন ঋষিকে টেনে আনা হয়েছে। তারপরে আবার সে দেখাচ্ছে যে তুমি যার কথা ভেবে বা যার কথা শুনে এই কাজ করছো, সেই মানুষটা কেমন। সেই মানুষটা আসলে এক পক্ষকে বেশি করে গুরুত্ব দিয়েছে। আসলে দুই পক্ষ থাকে না, যুদ্ধ কাদের কাদের হয়েছে? একটা পাণ্ডব আর একটা কৌরব, তাই না? তাহলে আমাদের দ্বৈপায়ন ঋষি অ্যাকচুয়ালি কি করেছিল না, পাণ্ডবের গানটাই বেশি গিয়েছিল, ওদের হয়েই বেশি কথা বলেছিল, ওদেরই গুণগান করেছিল। বলছে দ্বৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, সত্যবতী সুত বেশ বিখ্যাত জগৎ। এখানে কিছু কিছু কনসেপ্ট আছে, সেগুলো একটু চাইলে খাতাতে লিখে নেবে। এই যে দ্বৈপায়ন ঋষি, এর পুরো নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি। কি বললাম? বলে ফেলো। কৃষ্ণ কৃষ্ণ দ্বৈপায়ন দ্বৈপায়ন ঋষি। ঋষি, বা আমরা বলতে পারি কৃষ্ণ দ্বৈপায়ন বেদবেশ। স্যার এত কোশ্চেন, হ্যাঁ বেদ বেদ এটাই বলাই। আমার একটা কোশ্চেন, আমি কনফিউজ। বেদ বেদ আর বেদ বেদ একই না আলাদা? কিটা? আরে ব্যাস বেদ, বেদ ব্যাস বেদ। ব্যাস বেদ নয় তো, বেদ বেশ। ও
ওইটাই তো লোকে বেশ ওটা কেনে বলে, ওটা আমি ওটা জানি না, ওটা ওই জন্য জিজ্ঞাসা ওটা করি। মানুষের আলাদা, যে যেমন ভাবে বলতে পারে। সে ভুল বলে অ্যাকচুয়ালি, মানে উচ্চারণ। হ্যাঁ সে ভুল বলে। হ্যাঁ, মানুষের সুবিধার্থে নিজেরা ওরা ইয়ে করে নেই, স্থানান্তর করে নেই। তোমরা পড়ে এসেছো ধ্বনির স্থানান্তর, ঠিক না? তো দ্বৈপায়ন ঋষি, এই অ্যাকচুয়ালি একে কৃষ্ণ দ্বৈপায়ন বলা হতো। দ্বৈপায়ন কেন বলা হতো? কারণ এ একটা দ্বীপে জন্মগ্রহণ করেছিল বলে একে দ্বৈপায়ন বলা হতো। ঠিক আছে, ভালো করে মনে রাখবে এটা। এরপর একে হ্যাঁ কৃষ্ণ এই কারণে বলা হতো, কারণ এ বেটা জন্মগ্রহণ করার সময় কালো ছিল, সেই জন্য একে কৃষ্ণ দ্বৈপায়ন বলা হয়। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেছে, কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি। হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার। এরপরে একটা জিনিস মনে রাখবে, যে এই যে ব্যাস, যে নামটা আছে ব্যাস, তো এর আর এক নাম হচ্ছে বেদব্যাস। কারণ বেদের যে 4টা ভাগ সেটা এই বেটাই করেছিল, সেই জন্য একে বেদব্যাস বলা হয়। ঠিক আছে, এ হচ্ছে বিখ্যাত জগতে, আমাদের জগতের মধ্যে বিখ্যাত। ঠিক আছে, এরপরে সত্যবতী সুত। সত্যবতী, সত্যবতীর স্বামীর নাম কি? সত্যবতীর স্বামীর নাম হচ্ছে শান্তনু। ঠিক আছে, সত্যবতীর স্বামীর নাম স্যার, হচ্ছে, আমি এইটা বলবো, সত্যবতী সুতো মানে হ্যাঁ বলো। মৎস্যকন্যা, আপনি আগের দিন বলেছিলেন। হ্যাঁ সেটা তোর পাগল। সুতো মানে হচ্ছে সুতো মানে হচ্ছে কি বলতো? সুতো মানে হচ্ছে পুত্র। সুতো মানে হচ্ছে পুত্র, ভালো করে শুনবে। হ্যাঁ সুতো মানে হচ্ছে পুত্র। তো স্বামীর নামটা কি বললেন? এখানে এই কনসেপ্টটা আলাদা, শুনে নাও ভালো করে, নাহলে ভুলভাল প্রশ্ন করে ভুলভাল হয়ে যাবে। সুতো মানে হচ্ছে পুত্র, তাহলে সত্যবতী সুত মানে সত্যবতীর পুত্র, তাই তো? হ্যাঁ কি না? সত্যবতী সুত হ্যাঁ মানে হ্যাঁ সত্যবতীর পুত্র। আমি শুধু শব্দগুলোর অর্থ বোঝাচ্ছি, আমি কিন্তু এই লাইনগুলোর অর্থ এখনো বোঝাইনি, ব্যাখ্যা করিনি। হ্যাঁ, সত্যবতী সুত ব্যাস, তাহলে সত্যবতী একটা নাম, সুত মানে পুত্র, আর ব্যাস একটা নাম। তাহলে হ্যাঁ সত্যবতী সুত মানে হচ্ছে সত্যবতীর পুত্র কে না ব্যাস, তাই তো? ব্যাস মানে কে? বেদ ব্যাস বা দ্বৈপায়ন ঋষি, তাই তো? ওকে, বেদ ব্যাসের অপর নাম হচ্ছে দ্বৈপায়ন ঋষি। ওকে, এরপরে এই ব্যাস কি ছিল না বিখ্যাত জগতে, জগতের ভিতরে বিখ্যাত ছিল। ওকে, কেন? কারণ এই বেটা মহাভারত রচনা করেছিল, তোমরা সবাই জানো। ক্লিয়ার হয়েছে? তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে সত্যবতী সুত, সত্যবতী সুতের নাম কি, তাহলে কি হবে? Basically, বেশ বেশ বেদদেব। ব্যাসদেব। স্যার বেদদেব। বেদ বেশ বেদ বেদ ব্যাস, বেশ বেদ ব্যাস, বা গান। দ্বৈপায়ন হ্যাঁ, ঋষি। দ্বৈপায়ন বেদবেদ। বেদ ব্যাস হলো, বেদ ব্যাস হলো। বেদদেবটাই বলা। এরপরে দ্বৈপায়ন, একে দ্বৈপায়ন ঋষি কেন বলা হয়েছে? কারণ এ দ্বীপে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার? দ্বীপের মাঝখানে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, ক্লিয়ার জায়গাটা? ওকে, এরপরে আর দেখো, স্যার, কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি বলা হয়েছে কারণ এর জন্মের সময় কালো ছিল। হ্যাঁ জন্মের সময় কালো ছিল। এবারে ভালো করে দেখো, এখানে কি বলেছে না ধীবরী জননী পিতা ব্রাহ্মণ। এইখানে পিতার কনসেপ্ট আসছে কার না ব্যাসের। আমি ধীরে ধীরে করে যাচ্ছি, তারপর ব্যাখ্যাটা আমি করে দেবো, চাপ নিও না। ধীবরী জননী পিতা ব্রাহ্মণ, এই জায়গা থেকে প্রশ্ন দেবে যে ধীবরী জননী পিতা ব্রাহ্মণ, এখানে কার পিতামাতার কথা বলা হয়েছে এবং ওর মাতার নাম কি এবং ওর পিতার নাম কি? এইখানে মনে রাখবে, এখানে হচ্ছে বেদব্যাসের পিতামাতা, বেদব্যাসের মাতা হচ্ছে সত্যবতী। ঠিক আছে, ওকে, সত্যবতী। সে কি ছিল? ধীবরী। ধীবরী মানে হচ্ছে মৎস্যকন্যা। ওকে, মৎস্য ঠিক আছে। আর পিতা ছিল ব্রাহ্মণ, পিতা ছিল ব্রাহ্মণ। এই পিতা হচ্ছে পরাশর, খাতায় লিখে নেবে। পিতা হচ্ছে পরাশর, খাতায় লিখে নেবে ভালো করে। পিতা কি বললাম? বেদব্যাসের পিতার নাম কি বললাম? পরাশর। পরাশর। ওকে, এত দূর অবধি তোমাকে বুঝতে হবে। এখানে দেখো দুজনকে অ্যাটাক করেছে। কাকে? জোনা কিভাবে অ্যাটাক করেছে, মানে পুরো 14 গোষ্ঠীকে অ্যাটাক করেছে। ঠিক আছে, যাকে অ্যাটাক করছে তার মাকেও অ্যাটাক করছে, তার পুত্রকেও অ্যাটাক করছে। অর্জুনকে অ্যাটাক করেছিল পার্থকেও, তখন পার্থের অর্জুনের মাকে কি ছেড়ে কথা বলেছে? বলো, না ছেড়ে কথা বলেনি। না স্যার। ওকেও না, স্যার। কুলোটা বলেছে, এখানে সত্যবতীকেও কুলোটা বলা হচ্ছে। দেখো কিভাবে
বলছে দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, ধীবর জননী পিতা ব্রাহ্মণ। তো এখানে জোনা তার স্বামী নীলোধ্বজকে প্রশ্ন করছেন যে তিনি কেন অর্জুনকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছেন। জোনার মতে রাজা নীলোধ্বজ সম্ভবত ব্যাসদেবের বা আমাদের বেদব্যাসের মতো ব্যক্তির কথা শুনে বিভ্রান্ত হয়েছেন। কেন? কারণ এই যে আমাদের বেদব্যাস বা দৈপায়ন ঋষি, এ কি করে না, এ সবসময় পাণ্ডবদেরই কীর্তন গান, মানে পাণ্ডবদের কীর্তন গান গায়েন সতত। সতত মানে হচ্ছে সর্বদা, অর্থাৎ আর এখানে গান গায়েন মানে ওই গান গাওয়া নয়, এখানে গান গায়েন মানে হচ্ছে গুণগান করা। গুণগান মানে বুঝতে পারছো? গুণগান করা মানে ওদের বেশি নাম করে, ওদেরই সবসময় নাম নাম করতে করে। থাকবে, ওরা অর্থাৎ ভালো এরকম। হ্যাঁ, অর্থাৎ দৈপায়ন ঋষি যেহেতু পাণ্ডবদের আত্মীয়, পাণ্ডবদের আত্মীয়, কেন পাণ্ডবদের আত্মীয় হবে না, পাণ্ডবদের আত্মীয়, সে কারণে দৈপায়ন, দেখো সত্যবতী ছিল কুরু বংশের রাজমাতা, ঠিক আছে, সত্যবতী ছিল কুরু বংশের রাজমাতা। তাহলে এখন ঘটনাটা হলো এরাও তো ওয়ান টাইপ অফ কুরু বংশেরই, হ্যাঁ কি না, পাণ্ডুর জন্য এদেরকে পাণ্ডব বলা হয়, হ্যাঁ কি না। তো এখন ঘটনাটা হলো যে এই যে সত্যবতীর পুত্র, সত্যবতীর পুত্রকে তোমরা বলো ব্যাস, তাই তো। তো এই ব্যাস হচ্ছে এই পাণ্ডবদের আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষী। সে কারণে এই ব্যাস এই পাণ্ডবদের পক্ষ নিয়েই সব থেকে বেশি গুণগান করতেন বা পাণ্ডব কীর্তন করতেন, পাণ্ডব কীর্তন করতেন কখন না, সর্বদা। তাহলে যে মানুষ আমাকে নিয়ে সবসময় গুণগান করবে, সেই মানুষ আমাকে নিয়ে কখনো খারাপ বলতে পারে? তোমরা বলো আমাকে, এটা কি বলতে পারে? বলো আমাকে, বলে ফেলো। না স্যার। তোমাদেরকে নিয়ে যদি খুব ভালো কেউ বলে, তাহলে তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বলবে? বলবে না। সবসময় তুমি তার উচ্চ জায়গাটাই দেখানোর চেষ্টা করবে। তাহলে জনা বলছে যে এই দৈপায়ন ঋষির কথা তুমি যদি শুনে এই ধরনের কথা কাজ করো, তাহলে মনে রাখবে তুমি বিশাল বড় একটা ভুল কাজ করছো। কেন? কারণ এই দৈপায়ন ঋষি বেটা এই পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী, পাণ্ডবদের আত্মীয়, সেই জন্য এই কি করে না, পাণ্ডবদেরই কীর্তন গায়েন সবসময়, ওদেরই গুণকীর্তন গান সর্বদা। এরপরে এই জায়গাটাকে দেখাতে গিয়ে, এই দৈপায়ন ঋষিকে অ্যাটাক করতে গিয়ে, দৈপায়ন ঋষি যে কতটা নীচ, ওর কথা তুমি কেন শুনছো, সেটার জন্য তার জন্ম পরিচয়কে পর্যন্ত সে জনা অ্যাটাক করেছে। কিভাবে দেখো, অর্থাৎ জনা নীলোধ্বজকে স্মরণ করিয়ে দিচ্ছে, বলছে নীলোধ্বজ তুমি ভুলে যেও না, বলছে এই যে বিখ্যাত জগতে যে ব্যাস, যে সত্যবতীর পুত্র, তুমি এর জন্ম পরিচয়ের কথা ভুলে যাও না। কেন? কারণ দেখো ধীবর জননী, ধীবরী জননী পিতা ব্রাহ্মণ, অর্থাৎ এই যে ব্যাস, ব্যাসের মাতা হচ্ছে ধীবরী অর্থাৎ মৎস্যকন্যা, এবং তার পিতা হচ্ছে কি ব্রাহ্মণ, ব্রাহ্মণ। ব্রাহ্মণ। পিতা হচ্ছে ব্রাহ্মণ। এখানে দেখো ধীবরী জননী এবং পিতা ব্রাহ্মণ, এই দুটো কি করে হলো সেই জায়গাটা একটু বুঝতে হবে। এই লাইনগুলোর অর্থগুলো ধীরে ধীরে বোঝা যাচ্ছে তো, লাইনগুলো স্যার। ধীরে ধীরে অর্থ বোঝা যাচ্ছে? জি। ওকে, এরপরে এই জায়গাটা তোমাদেরকে হালকা করে একটু বুঝতে হবে যে কেন আমাদের সত্যবতী যে সে মৎস্যকন্যা হলো, টাইটেলগুলো আলাদা কেন হলো, এই জায়গাটা তোমাদেরকে একটু ভালো করে একটু বুঝে নাও হালকা করে। তাহলে দেখো আমাদের এই যে জননী, জননী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? জননী বলতে সত্যবতীকে। সত্যবতীকে, ঠিক আছে। তো সত্যবতীর একটা ছোট্ট কাহিনী আছে, সেটা হচ্ছে কি বলতো, সত্যবতী ছিল মৎস্যগন্ধা কন্যা, ঠিক আছে, অর্থাৎ ধীবর রাজকন্যা। ধীবর মানে তোমরা জানো যে মৎস্যকন্যা যাকে বলা হয়। তাহলে ধীবর রাজকন্যা হচ্ছে আমাদের কে না, সত্যবতী। সত্যবতী কি করত না,
ঘাটে নৌকা পারাপারের কাজ করত। কি কাজ করত? ঘাটে নৌকা পারাপারের কাজ করত। একদিন নৌকা পারাপার করতে একজন মহর্ষি এলো, যার নাম হচ্ছে পরাশর। কি নাম বললাম? পরাশর। এবারে ব্রাহ্মণ ছিল, পরাশর ছিল ব্রাহ্মণ। তো পরাশর যখন নৌকা পারাপার করতে এলো, তাহলে নৌকা পারাপার কে করায়? সত্যবতী। সত্যবতী। এবারে সত্যবতীর রূপ দেখে এই পরাশর ওর হৃদয়ের ভিতরে কাম জাগ্রত হয়ে গেছে। তাহলে যখন ওর হৃদয়ের ভিতরে ওর হৃদয়ে যখন এই সত্যবতীর প্রতি কামাসক্ত হচ্ছে, তখন এই ব্রাহ্মণকে পরাশর, এই পরাশর তাকে কামনা করে বসে। যখনই পরাশর সত্যবতীকে কামনা করে বসে, তখন ওরা তো ঘাট পারাপার করছে, নৌকা চলছে। যখনই মাঝ গাঙ্গে এসে পৌঁছায় নৌকা, তখন এই পরাশর কি করেছে? মাঝ নদীতে কুহেলিকার সৃষ্টি করেছিল। কুহেলিকা মানে হচ্ছে কুয়াশা। কুয়াশা সৃষ্টি করেছিল, তার বিশেষ কারণ হচ্ছে যেন কেউ দেখতে না পায়, সোজা কথা। তো এখন ঘটনাটা হলো, কুহেলিকা সৃষ্টি করে এই সত্যবতীকে সম্ভোগ করেছিল, অর্থাৎ এদের দুজনের মিলন হয়েছিল। তো তাহলে এই সত্যবতীর সাথে এই পরাশরের যে মিলন ঘটলো, এর থেকে উৎপন্ন হলো কে? আমাদের ওই বিখ্যাত জগতে যে ব্যক্তিটার নাম আমরা পাচ্ছি, সে হচ্ছে ব্যাস। বুঝতে পারলে বিষয়টা? কাহিনী বুঝতে পারলে যে কেন জননী হচ্ছে ধীবরী আর পিতা হচ্ছে এই। এরপর পরবর্তী সময় শান্তনুর সাথে প্রেমে পড়ে যায় সত্যবতী। শান্তনুর প্রথম স্ত্রী হচ্ছে গঙ্গা, দ্বিতীয় স্ত্রী হচ্ছে সত্যবতী। এই সত্যবতী যখন আসে হস্তিনাপুরে, সেই তখন থেকেই মানে সমস্ত কিছু টালমাটাল হয়ে যায়। ঠিক আছে? কুরুক্ষেত্র যুদ্ধের একটা সময় ঘনিয়ে আসতে থাকে সত্যবতীর আগমন থেকে। সত্যবতীর জন্যই, সত্যবতী এবং শান্তনুর যে প্রেম বা ভালোবাসা, এদের বিবাহটাকে মেনে নেওয়ার জন্যই শান্তনুর মানে গঙ্গার পুত্র ভীষ্ম, সে প্রতিজ্ঞা করেছিল যে আমি কখনোই কাউকে বিয়ে করব না, আমি সর্বদাই এই হস্তিনাপুরের আমি সিংহাসন রক্ষা করব। কারণ মনে করো, দেখো, যদি মনে করো গঙ্গার পুত্র চলে এসেছে হস্তিনাপুর, ঠিক আছে, ভীষ্ম সে পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা নিচ্ছিল অতদিন, তাহলে ভীষ্ম যখন এলো, তখন ভীষ্ম যেহেতু বড়, গঙ্গার পুত্র, গঙ্গা তো প্রথম স্ত্রী শান্তনু, তাই না রে? তাহলে যখন আসবে তখন রাজ সিংহাসনটা কার অ্যাকচুয়ালি হবে? যে বড় সেই হবে, হ্যাঁ কি না? তাহলে গঙ্গার পুত্র ভীষ্মের হবে। এরপরে সত্যবতী বলছে, সত্যবতীকে শান্তনু খুব বেশি ভালোবাসতো, এবারে শান্তনু ওকে বিয়ে করার কথা বলল। আর এদিকে সত্যবতী শুনে নিয়েছে যে আমাদের ভীষ্ম বাড়ি ফিরেছে, তাহলে সত্যবতী জানে যে তাকে কি করা হবে? যুবরাজ পদে নিযুক্ত করা হবে। এরপরে সত্যবতী যদি আসে, তাহলে তাকে কি হয়ে থাকতে হবে? ওই নর্মাল একজন হয়ে থাকতে হবে, সে রাজমাতার জায়গা পাবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তার পুত্ররা আর যুবরাজ হবে না। তখন শান্তনুকে বলছে সত্যবতী যে দেখো বাবু, আমি তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে, হয় তোমাকে তোমার পুত্রকে নিয়ে সুখে থাকতে হবে ওই রাজ্যে, আর না হয় আমাকে নিয়ে তোমাকে এই মানে মৎস্য যে জীবিকা সেটাকে নিয়ে থাকতে হবে। একসঙ্গে দুটো সুখ তুমি কখনোই পাবে না। তো সেই তখন স্যার হ্যাঁ, স্যার আমি ওটা ফোনে দেখেছিলাম যে যে সত্যবতীর পিতা ছিল নাই, ওই শর্তটা ওর পিতা দিয়েছিল যে যদি আমার মেয়েকে বিবাহ করতে হয় তাহলে সত্যবতীর পুত্রই হস্তিনাপুরের রাজা হবে। কিটা? ওই হস্তিনাপুরের রাজা হবে সত্যবতীর পুত্র। আরে ওটা তো সে তো প্রথমে বলে দিয়েছিল। ওটা অ্যাকচুয়ালি কে বলেছিল? ওটা তো শান্তনুই বলেছিল। না স্যার, ওর বাবা সত্যবতীর।
না, এটা আমি জানি না। শান্তনু একবার বলেছিল যে যদি আমাদের পুত্র রাজা হবে, ঠিক আছে? কিন্তু পরবর্তী সময় যখন এইদিকে ভীষ্ম ফিরে আসে, সেই তখন সমস্ত কিছু গন্ডগোল হয়ে যায়। সেই তখন বাধ্যতামূলকভাবে ভীষ্মকে যুবরাজ পদে নিযুক্ত করার একটা চিন্তা ভাবনা চলে, যেটা সত্যবতী বুঝতে পেরে যায়। সেই তখন সত্যবতী এই কথাটা বলেছিল যে তুমি হয় আমাকে নিয়ে থাকো, না হয় তুমি আমাকে সেখানে নিয়ে গিয়ে আমাকে রাজমাতা হিসেবে নিযুক্ত করো এবং আমার ছেলেকে তোমাকে যুবরাজ ঘোষিত করতে হবে, না হলে কিন্তু আমি সেখানে যাব না। এই ঘটনাটা যখন এলো তখন শান্তনু তাকে ছেড়ে চলে এলো। তারপরে যখন জানতে পারলো ওর পুত্র ভীষ্ম যে আমার পিতার দুঃখের কারণ হচ্ছে আমি, কারণ মাঝটাতে আমি ঢুকে আছি, সেই জন্য সে ভীষ্মের প্রতিজ্ঞা নিল যে আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবও না, আমি বিয়েও করব না, আমি কিচ্ছু করব না। অর্থাৎ সত্যবতীর যে পুত্র সেই সিংহাসনে বসবে এবং আমি ওই সিংহাসনের সেবা করব ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না আমি একজন ধার্মিক ব্যক্তিকে এই সিংহাসনে বসিয়ে দিচ্ছি। বোঝা গেল বিষয়টা? এইটা হচ্ছে ভীষ্মের প্রতিজ্ঞা। ক্লিয়ার? ও, তো এখন ঘটনাটা হলো, তোমরা এই কাহিনীটা বুঝতে পারলে, বেশি ভিতরে ঢুকে গেলে রামের মা সীতা হয়ে যাবে। তো ধীবর জননী পিতা ব্রাহ্মণ, যদি হ্যাঁ, প্রশ্ন স্যার। দেওয়া হয় ধীবরই জননী পিতা ব্রাহ্মণ, এখানে বেশ এর পিতামাতার কথা বলা হয়েছে। এখানে জননী হচ্ছে কে? সত্যবতী, আর পিতা হচ্ছে কে? খুব ইম্পর্টেন্ট এটা। পরাশর। ওকে, পরাশর। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে ও বাবা, তুমি দ্বৈপায়ন ঋষির কথা শুনে এরকম করছো, সে তো শুধুমাত্র পাণ্ডবের কীর্তন গান গায়, তার উপর আবার তার মায়ের কথা তুমি শুনলে তো পাগল হয়ে যাবে। তার মায়েরও চরিত্রের কোনো ঠিক নেই। ওইদিকে আবার দেখো ওর পিতা ব্রাহ্মণ, তার উপর আবার সে মৎস্যকন্যা, তার উপর আবার তার আরেকটা স্বামীও আছে শান্তনু। তুমি এই ধরনের মানুষের কথা তুমি শুনে নিয়ে তুমি এই পার্থকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো? হ্যাঁ, আরো যদি দ্বৈপায়ন ঋষির কথা বলি তাহলে শোনো, আবার বলছি, এগুলো কেন বলছে? এগুলো এইটাই এই কারণেই বলছে জোনা, বলছে তুমি যে যে জায়গাটায় তুমি পড়ে আছো, তুমি কত বড় গাধা, কত বড় নির্বোধ একজন ব্যক্তি, যে তুমি যাদের সম্পর্কে কিছু জানোই না তাকে তুমি নরনারায়ণ পার্থ হিসেবে পুজো করছো। বাপ রে বাপ! সে বলছে দেখো, বলছে দ্বৈপায়ন ঋষির আরো কীর্তি দেখো, বলছে করিলা কাম কেলি লয়ে কোলে ভাতৃবধূ দয়ে ধর্মমতি, কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা, কুলচার্য তিনি কুকুলের। এই যে কুলচার্য তিনি কুকুলের, এখানে কার কথা বলা হচ্ছে? কে কুলচার্য? দ্বৈপায়ন বেদ ঋষি বেশের। বা বেদ বেচার। এখন ঘটনাটা হলো দেখো, বলছে করিলা কাম কেলি লয়ে কোলে ভাতৃবধূ দয়ে ধর্মমতি। ঘটনাটা হচ্ছে এখানে, এখানে দ্বৈপায়ন ঋষিকে প্রচন্ড পরিমাণে ছোট করা হয়েছে, ভয়ঙ্কর ভাবে এখানে কিন্তু ছোট করা হয়েছে। এখন এখানে ছোট্ট একটা কাহিনী আছে, সেই কাহিনীটা হচ্ছে এইরকম। সত্যবতীর যে পুত্র, ঠিক আছে, বিচিত্র বীর্য, নাম শুনেছ? সত্যবতীর পুত্রের নাম শুনেছ? বিচিত্র বীর্য। তো হ্যাঁ স্যার শুনেছি। হ্যাঁ, এই যে ঘটনাটা হলো, এই যে কাম কেলি লয়ে ভাতৃবধূ দয়ে, ভাতৃ মানে কি? ভাতৃ ভাই। মানে, ভাতৃ মানে হচ্ছে ভাই, আর ভাই। বধূ মানে হচ্ছে ভাইয়ের বউ। ভাইয়ের আর বউ। স্ত্রী ওকে, তাহলে এই কামকেলি মানে হচ্ছে ওই যে কামাসক্ত বা সম্ভোগ করা, ঠিক আছে? ঠিক, মানে মিলন হওয়া আর কি। তাহলে ভাতৃবধূ, ভাতৃবধূ কার ভাতৃবধূ? না, এই যে দ্বৈপায়ন ঋষির ভাইয়ের বউ। তাহলে দ্বৈপায়ন, বেশের ভাইয়ের বউ। হ্যাঁ, দ্বৈপায়ন ঋষির ভাইয়ের বউ ওর কে হবে? ভাইয়ের বউ বৌদি হবে না, ভাইয়ের বউ কে দাদার হবে? বউ বৌদি হয়। দাদার বউ বৌদি ভাই, বনি। ওয়ান টাইপ অফ এই মানে ভাতৃবধূ ভাইয়ের। আর ভাইয়ের বউয়ের সাথে কি কখনো এইসব করা যায়? এগুলো কোনো কথাবার্তার না। মধ্যে পড়ে? অদ্ভুত তো। তো বলছে এই ভাতৃবধূর সাথে এই দ্বৈপায়ন ঋষি কামকেলি করেছিল। হ্যাঁ বাবা, ধর্মমতি, তাকে বলা হচ্ছে ধর্মমতি। ও ধর্মমতি বলার যোগ্যতা রাখে যে তুমি তার কথা শুনে এই ধরনের কাজ করছো? আসলে ঘটনাটা হলো ভাতৃবধূ দয়ে, দয়ে মানে হচ্ছে দুজন বউ আর কি।
ওই যে ভাইয়ের দুটো হ্যাঁ বউ ছিল, একটা হচ্ছে অম্বিকা আর একটা অম্বালিকা, ওকে, সম্ভবত। তো বিচিত্র বীর্য বেটা তো ভয়ঙ্কর মদ খেত, তাই না? তো বিচিত্র বীর্য ফুটে গেল। তখন বিচিত্র বীর্য যখন ফুটে গেল, তাহলে এরপরে যদি ফুটে যায় আর তো কেউ নেই, তাহলে সিংহাসনে বসবে কে? কুরু বংশ তো ধ্বংস হয়ে যাবে। এটাও একটা বিশাল ব্যাপার। তখন কি হলো না, আগেকার সময় না নিয়োগ প্রথা বলে একটা প্রথা ছিল। যদি এই ধরনের কোনো ঘটনা হয়, তাহলে একজন বিখ্যাত ঋষিকে ডেকে নিয়ে এসে নিয়োগ প্রথা অনুযায়ী তার সাথে সম্পর্ক মানে স্থাপন করে আর কি, একদিনের ওর সাথে কামকেলি করে, হ্যাঁ, কি করবে না, সন্তান উৎপাদন করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় নিয়োগ প্রথা। তো এই সত্যবতী তখন কি করেছিল না, তার পুত্র যে ব্যাস দ্বৈপায়ন, তাকে ডেকে নিয়ে এসেছিল এই নিয়োগ প্রথায় নিযুক্ত হওয়ার জন্য। সেই তখন এই ব্যাস তার মায়ের কথা শুনে এই নিয়োগ প্রথাতে আমন্ত্রিত হয় এবং আসে, এবং তার যে ভাইয়ের বউ দুজন, এই ভাইয়ের বউ দুজনের সাথে সে সম্ভোগ করে। এই দুজনের সন্তান থেকে মানে দুজনের পেট থেকে, একজনের পেট থেকে হয় ধৃতরাষ্ট্র আর একজনের পেট থেকে হয় পাণ্ডু। ধৃতরাষ্ট্রের 100 বেটা, পাণ্ডুর 5টা বেটা। ক্লিয়ার হয়েছে জায়গাটা? তাহলে বলছে হ্যাঁ বলছে স্যার এই ওইগুলো মনে রাখতে হবে। এত কিছু মনে রাখার কি দরকার তোমাকে? তুমি কাহিনীটা, কনসেপ্টটা বোঝো। তুমি কাহিনীটা না বুঝলে তুমি তো হ্যাঁ আসলে স্যার বলছিলাম ওই নামগুলা। কোন নামগুলো? ওই বিচিত্র বীর্য, হ্যাঁ স্যার ওগুলো ওইগুলো। তোমার মনে রেখে কি দরকার? আমি তো মানে ওই একদম মূল জড় থেকে গিয়ে কাহিনীটা আমি তোমাকে বলছি, তাই না? ওগুলো তুমি তো শুনে কনসেপ্টটা জাস্ট গল্পের মতো শুনো। তোমার মনে রাখার বিষয় হলো আসলে এই জায়গাটা, যে এখানে এই যে বলা হচ্ছে যে করিলা কামকেলি লয়ে কোলে ভাতৃবধূ দয়ে, এই যে ভাতৃবধূ দয়ের সাথে দ্বৈপায়ন ঋষিকে কামকেলি করতে বাধ্য, মানে কেন তিনি করেছিলেন, এই প্রশ্ন যদি কোনোদিন করে দেওয়া হয় বা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে দেওয়া হয়, তখন তোমাকে তো সেই নিয়োগ প্রথার কন্ডিশনটা তো নিয়ে আসতে হবে, তাই না? যে হ্যাঁ, এই যে সত্যবতীর যে পুত্র বিচিত্র বীর্য সে মারা গিয়েছিল, এবং তার যে 2 বউ ছিল, হ্যাঁ, সেই 2 বউ যেহেতু কি বলে এটাকে বিধবা হয়ে গিয়েছিল, তারা সন্তান উৎপাদন করার জন্য আর কোনো কিছু ছিল না। তো একটা নিয়োগ প্রথা সেই সময় একটা ব্যবস্থা ছিল, যে কোনো বড় একজন ঋষিকে নিয়ে এসে তাকে নিয়োগ করা হতো যে সন্তান উৎপাদন করার জন্য। তখন ব্যাস এসে ওই ভাইয়ের বউয়ের সাথে এইটা করেছিল বলে 2 জন পুত্র হয়েছিল, একটা ধৃতরাষ্ট্র আর একটা পাণ্ডু। বোঝা গেল বিষয়টা? কি বললাম? হ্যাঁ ক্লিয়ার? স্যার হ্যাঁ তোমরা স্ট্রেস নেবে না, এইটা হচ্ছে তোমরা ভুল করো। তোমরা কাহিনীর মতো শুধু শোনো। প্রশ্ন পরীক্ষাতে কি আসবে সেটা বলে দেওয়ার দায়িত্ব আমার। ওই প্রশ্ন পরীক্ষাতে কি আসবে ওইটাকে নিয়ে তোমরা যদি ভাবতে যাও, তাহলে আমার কাছে কেন পড়ছো? ওইটাকে ভাবার কোনো দরকারই নেই, প্রশ্ন অটোমেটিক অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো আলটিমেটলি দ্বৈপায়ন হ্যাঁ ঋষিকে তো ছোট করা হলো। ছোট করা হলো কি হলো না বলো? হ্যাঁ সেটাও ছোট নয়, সেটাও ভয়ঙ্কর ভাবে ছোট করা হয়েছে। তারপরে আরো বলছে আহা হা হা হা, ধর্মমতি। ধর্মমতি কাকে বলা হয়েছে এখানে? এটা ব্যঙ্গ করে বলা হয়েছে কাকে? দ্বৈপায়ন ঋষিকে। হ্যাঁ ধর্ম এবং মতি, এই দুটো যুক্ত হয়ে হয় ধর্মমতি। ঠিক আছে? এই দুটো শব্দের সমন্বয়ে গঠিত হয় ধর্মমতি। এর আক্ষরিক অর্থ হচ্ছে এইটাই, যে যার মতি বা বুদ্ধি ধর্মের পথে সর্বদা পরিচালিত হয়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ধর্মমতি বলতে ধার্মিক ব্যক্তিকে বোঝানো হয়। তাহলে দেখো, কোনো রকম ভাবে কি জোনা যে আইডেন্টিটিটা দিল দ্বৈপায়নের, কোনো রকম ভাবে কি জোনা তাকে ধর্মমতি বলার চেষ্টা করেছে? না কোনো রকম ভাবেই না বলার চেষ্টা করেনি। তাহলে এইটা ভয়ঙ্কর ভাবে ব্যঙ্গ করা হয়েছে এখানে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ বলছে যে ব্যক্তি নিজের ভাতৃবধূর সঙ্গে এমন আচরণ মানে করেছেন, তাকে নীলোদ্ধন কোন যুক্তিতে ধর্মমতি বলে? অ্যাকচুয়ালি এটা নীলোদ্ধর ধর্মমতি তাকে মেনে নিয়েই তো তার কথা শুনছে। কিন্তু জোনা বলছে ধর্মমতি, বাপ রে বাপ, যে তার নিজের ভাইয়ের বউয়ের সাথে এরকম কামকেলি করতে পারে, নীলোদ্ধর যে তাকে কোন যুক্তি ধর্মমতি বলে, কিভাবে তাকে ধর্মমতি বলা যায়? তো
তোমরা কি বলতে পারবে একে ধর্মমতি? কথার কথা বলছি না। নর্মাল ভাবে। না। কিন্তু আসলে কিন্তু ধর্ম উল্লঙ্ঘন করেনি, কারণ ওটা নিয়োগ প্রথা, তখনকার সময়ের ওটা একটা সমাজ ব্যবস্থা ছিল, ঠিক না? ওইটা সমস্ত কিছু নিয়ম মেনেই কিন্তু হতো, ঠিক? ও একদিক দিয়ে মহাভারতের কাহিনী অনুযায়ী একদম পারফেক্ট, সবকিছু ঠিক আছে, ধর্ম যুক্ত, কিন্তু মাতৃ হৃদয় থেকে ও সম্পূর্ণভাবে ধর্মমতী নয়। এই কারণেই ধর্মমতী নয়। স্যার আরেকটা স্যার, সত্যবতী তো বেদব্যাসকে অনুরোধ করেছিল না করার জন্য, বলেই তো সে করেছে। হ্যাঁ, সেও করলেও একজন মা তার বেটাকে অনুরোধ করবে তার ভাইয়ের বউয়ের সাথে এই ধরনের কাজ করার, এটা একজন মাতৃ হৃদয়ের কাছে ভয়ঙ্কর ভাবে, সে যেহেতু ছোট দেখাতে চাইছে, দেখ একজন ব্যক্তি যদি কাউকে ছোট দেখাতে চায় না, তাহলে হাজার ভাবে ছোট দেখাতে পারে। বলে না একটা ডায়লগ আছে না, জিসকো জানা হ্যাঁ ও হুম। একটা জিনিস পেলেই সে চলে যাবে, আর জিসকো রেহনা হ্যাঁ ও হাজার জিনিস, মানে যাই হয়ে যাক না স্যার কেন সে থেকে যাবে। প্রশংসা করে নিলাম। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে মেন কথা হচ্ছে এখানে, পুরো লাইনের মধ্যে মানে জোনাক প্রত্যেক জনকে মানে একটা হ্যাঁ, একটা করে এখানে মাকেও ধরেছে বেটাকেও ধরেছে, কাউকে ছাড়েনি। তাহলে এই যে ধর্মমতী, জনার মতে ধর্মমতী কে নয়? দ্বৈপায়ন ঋষি নয়। কেন নয়? কেন নয়? এটা অ্যান্সার দিতে পারবে? কেন নয় অ্যান্সার দিতে পারবে? হ্যাঁ স্যার, কারণ স্যার ও ভাতৃবধূদ্বয়ের সঙ্গে মানে সম্পর্কই করেছিল। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে? বলো, এত দূর অবধি তোমাদের ক্লিয়ার? কোনো ডাউট আছে এত দূরের মধ্যে? হ্যাঁ। এত দূরের ভিতর কোনো না, ডাউট স্যার। আছে তোমাদের? না সবাই স্যার। হ্যাঁ স্যার না, বলে পার করে দিল, মানে ডাউট আছে। না স্যার। Okay. এরপরে বলছে যে কি দেখিয়া বোঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা, কুলোচার্য তিনি কুকুলের। বলছে হ্যাঁ, যে কি দেখিয়ে বোঝাও, বলছে কি দেখিয়ে মানে তুমি কি, এই দ্বৈপায়ন ঋষির বলছে তুমি কি দেখলে বাপ? বলছে বুঝাও দাসীরে, এখানে দাসীরে মানে জনা নিজেকে বলছে, নিজেকে দাসী বলে সম্বোধন করছে। কি দেখে বলছে তুমি আমাকে বলো বুঝতে, যে গ্রাহ্য করো তার কথা, যে গ্রাহ্য করো অর্থাৎ দ্বৈপায়ন ঋষির কথা আমাকে গ্রাহ্য করতে হবে। ওর কি দেখলে? এই যার যে ভাতৃবধূর সাথে এরকম করে, সে আর যাই হোক নিজের কুলের আচার্য হতে পারে না। সে নিজেই যেহেতু কুলের আচার্য, এবং তিনি কুকুলের আচার্য। কুকুলের আচার্য মানে পুরা কুলটাকেই মানে বুঝতে পারছো তো? মানে মানে পুরো বংশটাকেই সে খারাপ বলেছে। পুরো বংশটাকেই খারাপ বলেছে। বলছে যে বংশটারই কোনো ঠিকঠাক পরিচয় নেই, সেই বংশের কুলোচার্য তিনি, কুলের আচার্য তিনি, কুকুলের। আর বলছে তুমি তার কথা বলছে আমাকে গ্রাহ্য করতে বলছো? হ্যাঁ, এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, তোমার কথাই মেনে নিলাম। তারপরে বলছে দেখো, তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয়া ইন্দিরা? দ্রৌপদী বুঝি? আহ মরি কি সতী! বলছে ঠিক আছে তোমার কথা মেনে নিলাম। বলছে ঠিক আছে, যদি অবতীর্ণ ভবে, অবতীর্ণ মানে কি? পৃথিবীতে, ভবে মানে পৃথিবী। বলছে যদি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন পার্থরূপে পীতাম্বর, অর্থাৎ দেখো পার্থ মানে অর্জুন, অর্জুনের রূপে পীতাম্বর অর্থাৎ শ্রীকৃষ্ণ বা নারায়ণ। বলছে যদি, বলছে আমাদের এই পৃথিবীতে পার্থরূপে আমাদের নারায়ণ যদি অবতীর্ণ হয়ে থাকেন, বলছে তাহলে কোথা পদ্মালয়া ইন্দিরা? বলছে তাহলে কোথায় আমাদের ইন্দিরা? ইন্দিরা মানে হচ্ছে এখানে কে? দেবী লক্ষ্মী। লক্ষ্মী। বলছে তাহলে পদ্মালয়া ইন্দিরা কোথায়? কারণ তোমরা সবাই জানো যে যখনই অবতার হবে তখন কেউ না কেউ বাবারে লোনলি ফিল করবে না পৃথিবীতে এসে। যদি বিষ্ণু অবতার হিসেবে কৃষ্ণ হয়ে আসে, তাহলে দেবী লক্ষ্মীকেও রাধা হয়ে আসতে হবে, ঠিক না? সাপোর্ট করতে হবে না, নাহলে এসে নিয়ে লোনলি ফিল করবে, একা একা কি করে থাকা যায়, সঙ্গী লাগবে। তো বলছে ঠিক আছে, বলছে আমরা তো সবাই জানি যদি পৃথিবীতে আমাদের নারায়ণ কোনো অবতার রূপে আসেন, তাহলে দেবী লক্ষ্মীও কোনো না কোনো অবতার রূপে আসেন। আচ্ছা তাহলে কোথা পদ্মালয়া ইন্দিরা? দ্রৌপদী বুঝি? বলছে তাহলে ওই ওই ইন্দিরা মানে দেবী লক্ষ্মীটাকে দ্রৌপদী? মরি কি সতী, শাশুড়ির যোগ্য বধূ। হা কি সতী! বলছে দ্রৌপদীও যেমন কামকেলি করতে একদম ওস্তাদ, তার শাশুড়িও তো কামকেলি করতে একদম ওস্তাদ। একদম দুজনে মিলে মানে শাশুড়ির যোগ্য বধূ, মানে একদম পারফেক্ট। শাশুড়িটা কে রে?
সত্যবতী। কুন্তি সত্যবতী। কে বললি রে কুন্তি। সত্যবতী? কোথায় মনটা আছে? স্যার আমি বললাম। হ্যাঁ, স্যার আমি বললাম। দ্রৌপদীর স্বামীর নাম কি রে? স্যার অর্জুন, স্যার পাঁচটা, স্যার প্রথমবার স্বামী হচ্ছে অর্জুন, মানে যাকে বিয়ে করেছিল, হ্যাঁ, তারপরে তো স্যার তো পাঁচটা স্বামী পান্ডব। শাশুড়ি কাকে বলে? মানে মায়ের মাকে শাশুড়ি বলে নাকি? স্বামীর মাকে। হ্যাঁ স্যার। তাহলে বলেন। দ্রৌপদী কাকে বিয়ে করেছিল? অর্জুনকে। অর্জুনের মাকে। কুন্তি। তাহলে ও কুন্তিকে, হ্যাঁ শাশুড়ি কি হবে? সত্যবতী? কুন্তি। বাবা, রামের পিসি দ্রৌপদী, বলে দে। স্যার আমি একটা কথা বলছি, হুম। ভগবান গিলে এত কিছু পেরেছে, তা আমাদের এখন এইগুলা কি হচ্ছে? এগুলো কোনো ব্যাপার নাই। দেখ অমন বলিস না। বলেন না যে তুমি করলে কৃষ্ণলীলা, আমরা করলে পিটন লীলা। তো মানে ভগবান করলে কৃষ্ণলীলা, আমরা করলে পিটন লীলা। তো এগুলো দেখ, তখনকার সময় আলাদা যুগ ছিল, এখনকার সময় আলাদা যুগ ছিল। যুগে যুগে সমস্ত কিছু পরিবর্তনশীল, সবকিছু পরিবর্তন হয়েছে। এটা আমার কোশ্চেন করুন। স্যার ও আগেকার যুগটা আমাদের থেকেও আরো ছিল খারাপ। হ্যাঁ, তো যাই হোক। তো এখন মেন কথা হচ্ছে, দেখো মেন জায়গাটা হলো যে বলছে তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর। বলছে ঠিক আছে, বলছে তাহলে যদি আমাদের এই পৃথিবীতে, কারণ দেখো এই লাইনটা বলার অর্থ হচ্ছে এই কারণে, কারণ নরনারায়ণ জ্ঞানে কাকে পুজো করছে নীলোধ্বজ? অর্জুনকে তো নাকি? অর্জুনকে। সেই কারণেই বলছে তবে যদি অবতীর্ণ ভাবে পার্থরূপে পীতাম্বর, তুমি যদি ওই কারণেই নরনারায়ণ জ্ঞানে তুমি অর্জুনকে পুজো করছো, ঠিক আছে, নরনারায়ণ ভেবে, তাহলে বলছে ওর সাথে তো আমাদের দেবী লক্ষ্মীও আসবে। দেবী লক্ষ্মী কোথায়? তাহলে কি দ্রৌপদী নাকি? বলছে কোথা পদ্মালয়া ইন্দিরা। পদ্মালয়া মানে জানো? পদ্মালয়া মানে জানো? পদ্মযুক্ত আলয়। ঠিক আছে, মানে হচ্ছে পদ্ম যার বাসস্থান, পদ্মতে যে থাকে। দেবী লক্ষ্মী কোথায় থাকে রে? গোলাপ ফুলে নাকি? পদ্মের উপরে। হ্যাঁ, তাহলে পদ্মালয়া ইন্দিরা, তাহলে হচ্ছে এটা হচ্ছে ওর বিশেষণ। ঠিক আছে, ইন্দিরা হচ্ছে আমাদের দেবী লক্ষ্মীর অপর নাম। তাহলে সেই কারণে ওকে পদ্মলয়া বলেছে, যেহেতু পদ্মের উপরে সে থাকে। বলছে ঠিক আছে, বলছে যদি এই পৃথিবীতে বলছে যদি কৃষ্ণ আমাদের নরনারায়ণ রূপে যদি পার্থ এসে থাকে, তাহলে ওর সাথে সাথে তো ইন্দিরাও আসবে, পদ্মালয়া ইন্দিরাও আসবে, দেবী লক্ষ্মীও আসবে। দ্রৌপদী বুঝি? তাহলে নিশ্চয়ই দ্রৌপদীর কথা বলছো তুমি, কারণ অর্জুনের বউ তো দ্রৌপদী। মরি কি সতী! বলছে দ্রৌপদী কি আরো বলছে কি সতী, শাশুড়ির যোগ্যবধূ। এরকম কেন বলা হয়েছে? কারণ দ্রৌপদীরও কি পাঁচটা স্বামী ছিল রে বাপ। আর শাশুড়িটাকে কুন্তিরও অনেকগুলা স্বামী ছিল। বলছে একদম ছিল। দুজনেই কামকেলি করতে ওস্তাদ একদম। সেই জন্যই তো শাশুড়ির যোগ্যবধূ। বলো, ক্লিয়ার হয়েছে এত দূর অব্দি? হ্যাঁ। এত দূর অবধি যাবে আজকে। হ্যাঁ, আজ বেশিটা ক্লাস, একটু কাজ আছে আমার। পৌরব সরসে নলিনী, আরো ব্যঙ্গ করছে দেখো, প্রচন্ড পরিমাণে ব্যঙ্গ। পৌরব সরসে নলিনী, অলির সখী রবিরোধিনী সমীরণ প্রিয়া ধিক, হাসি আসে মুখে হেন দুঃখে, ভাবি যদি পাঞ্চালির কথা। লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী। বলছে পৌরব সরসে নলিনী, পৌরব সরসে নলিনী। নলিনী মানে হচ্ছে পদ্ম। কি বললাম? পদ্ম। নলিনী মানে হচ্ছে পদ্ম। বলছে পৌরব সরসে নলিনী মানে হচ্ছে পুরু বংশের একটা সরোবর ছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা যেটাকে কুরু বংশ বলে জানি না, কে হ্যাঁ। আমরা যেটাকে আমরা যেটাকে কুরু বংশ বলে জানি না, এই কুরু বংশটা অ্যাকচুয়ালি আগে ছিল পুরু বংশ। ঠিক আছে, এই কুরু বংশের প্রতিষ্ঠা করে রাজা কুরু। এই কুরুর নাম অনুসারে পরবর্তী সময় এই পুরু বা পৌরব বংশটাকে কুরু বংশতে ট্রান্সফার করা হয়। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে অ্যাকচুয়ালি ছিল পুরু বংশ, যেটাকে বলা হতো পৌরব। ঠিক আছে, পৌরব আমাদের অন্য ভীষ্ম যে, সে কিন্তু পৌরব বংশেরই। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? তো সেই বলছে যে পৌরব সরসে, মানে অ্যাকচুয়ালি আমাদের কুরুকেই টার্গেট করা হচ্ছে। ঠিক আছে,
বলছে পৌরব সরসে নলিনী। পৌরব সরসে মানে হচ্ছে পুরু বংশের একটা সরোবর ছিল, ঠিক আছে? সেই সরোবরে নলিনী, নলিনী মানে কি? পদ্ম। পদ্ম। এরপর ভালো করে বুঝবে যে পৌরব সরসে নলিনী অলির সখী রবির অধীনী সমীরণ প্রিয়া। অর্থাৎ এখানে পৌরব সরসে নলিনী বা পুরু বংশরূপ সরোবরের একটি পদ্মফুলের সঙ্গে একটা তুলনা হয়েছে। কাকে তুলনা করছে এই তুলনাটা? এই নলিনীটা আসলে দ্রৌপদী। এই নলিনীটা আসলে কে? এই নলিনীটা হচ্ছে আসলে নলিনী, সরি দ্রৌপদী। এবার ভালো করে বুঝবে কিভাবে। দেখো নলিনী মানে হচ্ছে পদ্ম, তো নলিনী মানে পদ্ম। এবার হ্যাঁ। পদ্ম সবসময় দেখবে একজনের এই অধীন হয়, সে হচ্ছে রবির অধীন। পদ্ম সাধারণত সূর্যের এই অধীন হয়, সূর্যের এই অনুগত থাকে। সূর্য উঠলেই পদ্ম ফুল ফুটে উঠে, জানো তো এইটা? হ্যাঁ। হ্যাঁ কি না? কিন্তু জোনা দ্রৌপদীকে এমন এক পদ্ম ফুলের সাথে তুলনা করেছে, বা এমন এক পদ্ম ফুল বলছে যার অনেক স্বামী বা অনেক পুরুষ বা অনেক সঙ্গী রয়েছে, তার মধ্যে একজন অলির সখী। অর্থাৎ এই যে নলিনীটা, এই নলিনীটা অলির সখী, রবির অধীনী, সমীরণ প্রিয়া। অলির সখী কেন বলা হচ্ছে বলতো? অলির সখী কেন বলা হচ্ছে বলতো? অলির সখী, মানে মধু। অলি মানে হচ্ছে মৌমাছি। দেখো একটাই পদ্ম ফুল, এই পদ্ম ফুলটাকে, এইটা বুঝো, এইটাই কনসেপ্ট। একটাই পদ্ম ফুল, পৌরব পদ্ম সরসে, ফুলটা হচ্ছে ভালো করে দেখো, পৌরব সরসে নলিনী। প্রশ্ন দেবে পৌরব সরসে নলিনী, এখানে নলিনী বলতে কাকে বোঝানো হয়েছে? দ্রৌপদী। দ্রৌপদীকে। তাহলে দ্রৌপদীকে। পৌরব সরসে একটাই কি আছে? পদ্ম ফুল আছে, একটাই পদ্ম ফুল আছে তো, ওকে। এরপরে এর অনেকগুলো সঙ্গী আছে, কে কে না? অলির সখী, রবির অধীনী, সমীরণ প্রিয়া। এরপরে দেখো এই নলিনীকে অলির সখী কেন বলা হচ্ছে, ভালো করে বুঝবে। একটা পদ্ম ফুলে যেমন অনেক ভ্রমর বা অনেক অলি এসে বসে, তেমনি দ্রৌপদীরও কজন স্বামী ছিল নুনুরা? 5 জন। 5 জন স্বামী ছিল। এই কারণে অলির সখী বলা হচ্ছে। অর্থাৎ বহু স্বামী গ্রহণের বিষয়টিকে ব্যঙ্গ করেই জোনা একে অলির সখী বলে চিহ্নিতকরণ করেছেন। ঠিক আছে, বুঝতে পারলে বিষয়টা? ক্লিয়ার? যে পৌরব সরসে নলিনী অলির সখী, রবির অধীনী। রবির অধীনী মানে রবিটাকে সূর্যের অধীন। সূর্যের অধীনী, সূর্যেরও অধীনী। সমীরণ প্রিয়া, সমীরণ মানে কি? সমীরণ মানে হচ্ছে বাতাস, অর্থাৎ বাতাসের প্রিয়া। বাতাস, ভালো করে লক্ষ্য করবে, বাতাস যখন বয়ে যায় তখন দেখবে সমস্ত ফুলকে স্পর্শ করে যায়, যায় কি যায় না? হ্যাঁ কি না? হ্যাঁ। বাতাস যেমন যখন বয়ে যায় তখন সমস্ত ফুলকে স্পর্শ করে যায়। দ্রৌপদীর চরিত্রটাও ওই বাতাসের মতো চঞ্চল এবং বহুগামী। অর্থাৎ সে নিষ্ঠাবান নয়, সে বাতাসের মতোই, একবার অর্জুনের কাছে, একবার ভীমের কাছে, একবার যুধিষ্ঠিরের কাছে, একবার নকুলের কাছে, একবার সহদেবের কাছে। বলছে একদম শাশুড়ির যোগ্য বধূ। দ্রৌপদীকে তুমি তাহলে ইন্দিরা বলছো? আমরি কি সত্যি রে বাবা! পৌরব সরসে নলিনী, একটাই পদ্ম, তার আরো তার সখী অলি, তার সখী রবি, তার সখী সমীরণ। ধিক, ধিক্কার জানাই একে। বলছে হাসি আসে মুখে হেন দুঃখে। হেন দুঃখে বলতে এই ইন্টেনশন সিচুয়েশনে, যে সিচুয়েশনে তার পুত্র তার কাছ থেকে চলে গেছে, তার হৃদয়টা, মাতৃ হৃদয়টা একদম পুড়ে ছারখার হয়ে গেছে, পুত্রের বিরহে সে দুঃখে কাতর। এই রকম দুঃখের সিচুয়েশনে যদি আমি এই দ্রৌপদীর কথা, অর্থাৎ এই পাঞ্চালীর কথা, পাঞ্চালী তো দ্রৌপদী তাই না রে? হ্যাঁ কি না? পাঞ্চালী তো দ্রৌপদী। বলছে এই সময়, এরকম দুঃখের সময় ভাবি যদি পাঞ্চালীর কথা, বলছে তাহলে আমার হাসি আসে মুখে। বলছে ওরে বাবা,
বলছে তুমি যদি পার্থরূপে পীতাম্বর হিসাবে নরনারায়ণ জ্ঞানে যদি পার্থকে পুজো করো তাহলে দ্রৌপদীটা কি লক্ষ্মী? বাপরে বাপ, শাশুড়ির যোগ্য বধূ, দুজনেই কামকেলি করতে ওস্তাদ, দুজনেরই অনেক সখী রয়েছে, সখা রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে। বলছে ধিক্ষার জানায়, বলছে যখনই পাঞ্চালীর কথা মনে আসে বলছে তখনই আমার হাসি আসে নিজের মনের মধ্যে, এইরকম একটা দুঃখের পরেও আমার হাসি আসে যদি আমি পাঞ্চালীর কথা মনে করি। কারণ সে একটাই নলিনী, কিন্তু তার সখী অনেক, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভীম। বলছে তাহলে লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী? বলছে তাহলে লোকমাতা রমা, রমা হচ্ছে লক্ষ্মীর আরেক নাম। বলছে তাহলে লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী? বলছে তাহলে তুমি যদি দ্রৌপদীকে লক্ষ্মী বলো তাহলে এই যে লোকমাতা রমা, যে সর্বদা লোকমাতা রমা মানে কি আমাদের জগতের মাতা, তাই না? হ্যাঁ কি না? লোকমাতা হ্যাঁ। জগতের মাতা, আমাদের সমগ্র জগতের মাতা রমা দেবী লক্ষ্মী, তাহলে কি এ ভ্রষ্টা রমণী? বলছে সেও কি তাহলে কুলোটা? হ্যাঁ, সে কি তাহলে দুশ্চরিত্রের নমুনে? তুমি কি বলতে চাইছো? বলছে তাহলে কি দ্রৌপদীকে যদি তুমি লক্ষ্মী বলো তাহলে সে তো ভ্রষ্টা রমণী হয়ে গেল, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ বলছে তুমি এইটা যদি তুমি নরনারায়ণ জ্ঞানে পার্থকে ধরো তাহলে নিশ্চয়ই তোমার মতে দ্রৌপদী হচ্ছে আমাদের লক্ষ্মী। আর দ্রৌপদী যদি লক্ষ্মী হয় তাহলে লক্ষ্মী, আমার দ্রৌপদীর তো অনেক স্বামী রয়েছে, তাহলে সে দ্রৌপদী যেহেতু ভ্রষ্টা রমণী, তাহলে লোকমাতা রমা আমাদের এই মা লক্ষ্মী কি ভ্রষ্টা রমণী? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, বলছে হায় ভগবান, তুমি কোথায় পড়ে আছো? তুমি কাকে বলছে পার্থ নরনারায়ণ জ্ঞানে তুমি পার্থকে পুজো করছো? এটা কি তোমার উচিত হচ্ছে? এগুলো কেন বলছে জনা? এগুলো দেখাচ্ছে অ্যাকচুয়ালি যে সে কত বড় ভুল কাজ করছে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? বলো, হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? অর্থাৎ শেষে একটা কথা বলে দিই যে জনা দ্রৌপদীকে ভ্রষ্টা রমণী হিসেবে গণ্য করেছেন। তিনি মনে করেন যে নারীর ৫ জন স্বামী এবং যার শাশুড়ি অর্থাৎ কুন্তী সৈরিনী, সে কখনোই জগৎ মাতা বা লক্ষ্মী বা রমা বা দেবী লক্ষ্মী কখনোই হতে পারে না, তাই না? তো দ্রৌপদীর এই অসতী রূপটি ফুটিয়ে তোলার জন্য মূলত এই পাণ্ডবদের যে সমগ্র যে বংশটা আছে বা বংশের যে গৌরবটাকে আছে, এই গৌরবটাকেই একদম ধুলিয়ে মিশিয়ে বিষিয়ে দিতে চাইছেন কে? জনা। তাহলে এই যে লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী, এইটা প্রশ্ন দেবে যে লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী, এখানে জনার এরকম বক্তব্যের কারণ কি? তার বক্তব্যের কারণ হচ্ছে এটাই যে জনা আসলে দেখাতে চেয়েছেন যে জনা দ্রৌপদীকে ভ্রষ্টা রমণী হিসেবে গণ্য করেছেন এই কারণেই যে তিনি মনে করেন যে ৫ জন, যে বলছে যে নারীর ৫ জন স্বামী এবং যার শাশুড়ি সৈরিনী, ঠিক আছে, সে আর যাই হোক সে কখনো জগৎ মাতা হতে পারে না বা লোকমাতা হতে পারে না। সে কারণেই এই ভ্রষ্টা রমণী অর্থাৎ দ্রৌপদীকে আমাদের জনা ভ্রষ্টা রমণী হিসেবে তুলনা করেছেন। বোঝা গেল বিষয়টা বা বলতে চাইছেন? হ্যাঁ স্যার। বলো, এত দূর অবধি কার কি ডাউট আছে আমাকে বলো। কি রে, বিরক্ত লাগছে? না স্যার। না এই স্যার। এই জায়গাটায় একটু গন্ডগোল ছিল, বহুত আংবাং বলে ফেলেছে আর কি জনা। তো যাই হোক, তারপরে আরো আছে। স্যার পুরা গোষ্ঠী গোষ্ঠী চন্ডী পিটকেন দিন সেইখানে। একদম মানে ওকে তো টানিয়েছে সাথে, আর বংশ টংশ সবাইকে টানিয়ে নিয়েছে। বংশ মানে ধ্বংস করে দিয়েছে বংশের। লে বাবা, তাহলে তুমি ভাবো মাইকেল মধুসূদন দত্ত কত দূরদর্শী, কিভাবে তিনি জিনিসটাকে দেখেছেন। এইটা অ্যাকচুয়ালি কি জনা দেখেছে? বলো আমাকে। না জনার না, দুঃখে মাইকেল দুঃখিত মধুসূদন হয়ে, জনার দুঃখে দুঃখিত হয়ে নিজেকে জনার জায়গায় লিখে মানে রেখে মাইকেল মধুসূদন দত্ত জনার হয়ে কথাগুলো বলছেন। আসলে কি জনা, হ্যাঁ আমি মহাভারতের সময়ের মাইকেল বাবু তোমার কাছে এলাম, দুটো বক্তব্য আছে, তুমি তো বেশ মদ খাও, তাহলে একটু বলছি না, একটু লেখো তো টুকটুক করে। সম্ভব নয়। মাইকেল মধুসূদন দত্ত ১ নম্বরের মদ খোঁজ ছিল, জানো তো? বেটা ভয়ঙ্কর মদ খেত, হ্যাঁ স্যার। মদ খেয়েই ফুটেছে। এত দূর অবধি থাকলো, আজকে একটু কাজ আছে
একটু আমাদের আর ২ টো ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে, হ্যাঁ? আর একটু বাকি আছে। আর ২ টো ক্লাস লাগবে। ২ টো ক্লাসে আমাদের জিনিসটা শেষ হয়ে যাবে। বলো এতদূর কার কি ডাউট আছে আমাকে জিজ্ঞেস করে নাও। যদি কোনো ডাউট থাকে, কোনো শব্দের অর্থ, কোনো কমার অর্থ, কোনো পূর্ণচ্ছেদের অর্থ, কোনো লাইনের অর্থ। স্যার আমাকে আরেকবার এই লাইনটা বুঝিয়ে দিন, মানে জনা ভ্রষ্টা রমণী কেন বলেছেন? আপনি যে লাস্টে উত্তরটা বললেন না, এটা আমাকে আরেকবার বুঝিয়ে দিন। দেখো ভালো করে দেখো, লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী? তাহলে লোকমাতা রমা এইটা হচ্ছে আসল দেবী লক্ষ্মী, তাই তো? হ্যাঁ কি না? এরপরে হ্যাঁ দেবী লক্ষ্মীকে ভ্রষ্টা রমণী এই কারণেই বলা হচ্ছে, কারণ নীলোধ্বজ কাকে পীতাম্বর হিসেবে মেনেছেন? পার্থকে। তাহলে পার্থকে যদি পীতাম্বর হিসেবে মেনে থাকেন, তাহলে জনার মতে তাহলে দেবী লক্ষ্মীটা নিশ্চয়ই দ্রৌপদী। কিন্তু জনা হ্যাঁ। বলছেন যে যদি দেবী লক্ষ্মী দ্রৌপদী হয়, তাহলে দ্রৌপদী নিজেই একজন ভ্রষ্টা, কারণ তার ৫ জন স্বামী আছে, এবং হ্যাঁ তার যে শাশুড়ি সেও একজন ভ্রষ্টা রমণী, কারণ সে সৈরিনী, সেও সৈরিনী, কারণ তারও অনেক স্বামী আছে। হ্যাঁ কি না? তো তাহলে হ্যাঁ। যে মানুষটা একজন ভ্রষ্টা রমণী, যে মানুষটা একজন সৈরিনী, মানে যার শাশুড়ি একজন সৈরিনী, আর যে মেয়েটা দুশ্চরিত্রার একজন, সে আর যাই হোক কখনো লোকমাতা হতে পারে না, লোকমাতা রমা হতে পারে না। সে কারণে জনা বলছেন যে যদি দ্রৌপদী লোকমাতা হয়, তাহলে আমাদের লোকমাতা কি ভ্রষ্টা রমণী? অর্থাৎ আমাদের এই দেবী লক্ষ্মী কি ভ্রষ্টা, খারাপ রমণী, মানে খারাপ রমণী, দুশ্চরিত্রার রমণী? এটা কি কখনো হতে পারে? জনা কখনো এটা কি দেখাতে চেয়েছেন যে দ্রৌপদী আর যাই হোক, দ্রৌপদী কখনোই লোকমাতা রমা নয়, কারণ ভ্রষ্টা রমণী দ্রৌপদী হতে পারে, কিন্তু আমাদের লোকমাতা রমা নয়। অর্থাৎ দেবী লক্ষ্মী কখনো ভ্রষ্টা রমণী হতে পারে না। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ অর্থাৎ খুব সংক্ষেপে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে জনা দ্রৌপদীকে ভ্রষ্টা রমণী হিসেবে বলেছেন এই কারণেই, কারণ তিনি মনে করেন যে নারীর ৫টা বা ৫ জন স্বামী আছে, এবং যার শাশুড়ি নিজে একজন সৈরিনী বা কুলোটা, সে কখনোই আর যাই হোক জগৎ মাতা বা দেবী লক্ষ্মী হতে পারে না। সে আসলে ভ্রষ্টা রমণী, আর ভ্রষ্টা রমণী কোনোদিন জগৎ মাতা হতে পারে না। এই কারণেই আমাদের জনা বলেছেন যে লোকমাতা আর যাই হোক ভ্রষ্টা রমণী হতে পারে না, কারণ এটা প্রশ্নসূচক চিহ্ন আছে না? হ্যাঁ কি না? এটা তো প্রশ্নসূচক চিহ্ন আছে না এখানে? কারণ এ তো প্রশ্ন করছে, কাকে প্রশ্ন করছে? নীলোধ্বজকে। বলছে তুমি যাকে ওর ইয়ে হিসেবে গণ্য করছো, পীতাম্বর হিসেবে, আর যদি তাহলে দেবী লক্ষ্মী হচ্ছে তাহলে দ্রৌপদী, তাহলে তোমার কি মনে হয় দ্রৌপদী কি মানে ইন্দিরা? দ্রৌপদী কি লক্ষ্মী? হ্যাঁ, আমি তো কখনো মানি না, কারণ দ্রৌপদী এই ধরনের ভ্রষ্টা রমণী। তাহলে কি আমাদের দেবী লক্ষ্মী ভ্রষ্টা রমণী নাকি? তাহলে সে মানে না বলেই তো প্রশ্নটা করছে না নীলোধ্বজকে। হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝলে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে? বলো হ্যাঁ স্যার বুঝলাম। আর কার কি কোশ্চেন আছে বলো, বলে নাও পুরো জায়গাটা থেকে। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কোনো কিছু এনি, তাহলে আমাকে জিজ্ঞেস করে নাও। নেক্সট ক্লাসে আমাদের এই এত দূর অবধি আমরা টানবো, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, আর তারপরের ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে এটা। আর তারপরে এটা শেষ হয়ে গেলে আমরা চলে যাব একদম লাইন ধরে ধরে একেই কি বলে সভ্যতার নাটকে। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ এইটা হয়ে যাওয়ার পরেই আমরা একেই কি বলে সভ্যতা নাটকে ঢুকবো, কারণ একটা নাটক আমাদেরকে কমপ্লিট করে রাখতে হবে। আর একেই কি বলে সভ্যতা থেকে 100% প্রশ্ন আসবেই আসবে, কারণ বাপের ক্ষমতা নেই টেকানোর। আর কি আসবে সেটা বলে দেবো। হ্যাঁ, পাঞ্জালি পাঞ্জালি বুঝলাম না ভাই, কি প্রশ্ন তোমার? স্যার ওই পাঞ্চালিকাটা বলছে, পাঞ্চালি হবে। পাঞ্চালি, 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 পাঞ্চালের কন্যা।
পাঞ্চাল রাজের কন্যা। ধ্রুপদের নাম শুনেছে? ধ্রুপদ, ধ্রুপদ। হ্যাঁ। পাঞ্চাল, পাঞ্চালের রাজা কে ছিল? ধ্রুপদ। ধ্রুপদের কন্যা কে? ধ্রুপদের কন্যা কে? দ্রৌপদী। দ্রৌপদী। আর যেহেতু পাঞ্চাল রাজ্যে জন্মগ্রহণ করেছিল কে? দ্রৌপদী, সেহেতু ওকে পাঞ্চালী বলা হয়। ঠিক আছে, এই এই পাঞ্চালী একে যজ্ঞ করে উৎপন্ন হয়েছিল পাঞ্চালী। ঠিক আছে, ধ্রুপদের একজন সন্তান হয়েছিল যার নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। ঠিক আছে, যে শেষে দ্রোণাচার্যকে খতম করছে, ওকে শেষ করার জন্য ধৃষ্টদ্যুম্ন হয়েছিল। আর পাঞ্চালী হয়েছিল আমাদের এই পাণ্ডবকে ঠিকঠাকভাবে রাখার জন্য। মানে পাঞ্চালীকে হতেই হতো আর কি, ওটা সমস্ত কিছু প্ল্যানিং করা ছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, দ্রৌপদী। ব্যাপারটা বুঝলে? স্যার দ্রৌপদী তো হ্যাঁ স্যার, ওই অগ্নিকুণ্ড থেকে জন্মগ্রহণ করেছিল। আরে হ্যাঁ রে নুনু, অগ্নি যজ্ঞ করেই তো হয়েছিল, তাই না? হ্যাঁ স্যার। আসলে এই ধ্রুপদ একটা সময় প্রচুর ব্রাহ্মণদের উপর করছিল। ঠিক আছে, অত্যাচার করছিল, মানে ও একটা সন্তান উৎপাদন করার জন্য। তো এত অত্যাচারটা বেড়ে গেছিল যার কোনো ঠিক ঠিকানা নেই। তখন বাধ্য হয়েছিল যজ্ঞ করার জন্য। এরপরে একটা যখন সন্তান হয়, মানে উৎপাদন হয়, তখন ওরা বলল যে ঠিক আছে, এর সাথে সাথে কিন্তু ঈশ্বররা একটা মেয়েও দেবে, সেটাকেও কিন্তু গ্রহণ করতে হবে। ছেলেটা যখন হয়ে যায় তখন সে মানে মানা করে দিচ্ছিল যে আমি মেয়েটাকে গ্রহণ করব না। ঠিক আছে, তো এই কারণেই মেয়েটাকে গ্রহণ করবে না, কারণ সেখানে শিখণ্ডী ছিল। শিখণ্ডী বলে একটা ক্যারেক্টার ছিল। ঠিক আছে, মেবি। তো সে শিখণ্ডী যে মেয়েটা, সেই মেয়েটা ছেলেদের কাছ থেকে সে ভীষ্মকে হত্যা করার জন্য সেখানে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে হেরে যাচ্ছিল। তখন সে ভাবছে যে মেয়েদের কাছে এইরকম কোনো শক্তিই নেই যে পুরুষকে হারিয়ে দেবে, সেই জন্য সে মেয়েকে ঘৃণা করতে শুরু করলো। সেই জন্য সে পুত্র সন্তান কামনা করলো। যখন আমাদের এই যে ধৃষ্টদ্যুম্ন হলো, তখন সে পাঞ্চালীকে গ্রহণ করতে চাইছিল না, দ্রৌপদীকে। কিন্তু যেহেতু দেবতাদের এই একটা দান, সেহেতু গ্রহণ করতে বাধ্য। তখন সে যখন ওকে চাইছিল, তখন সে এই আহুতি দিয়েছিল যে আমি এমন একটা মেয়ে চাই যে সর্বদিক দিয়ে কলঙ্কিত হবে, কিন্তু জগৎ তাকে কখনো কলঙ্কিত রূপে গ্রহণ করবে না, সে সর্বদাই শুদ্ধ থাকবে। দ্রৌপদী কিন্তু সর্বদাই শুদ্ধ প্রত্যেকটা মানুষের হৃদয়ে। এটা কিন্তু কেউ অমান্য করতে পারবে না। পারবে কি কেউ? আজকে তুমি পড়ছো বলে হয়তো তুমি তাকে এরকম ভাবে বলছো, যার যেমন ভিউ এ পয়েন্ট। মাইকেল মধুসূদন সেই ভিউতে দেখিয়েছে, কিন্তু জগৎ সংসার কি কখনো দ্রৌপদীকে খারাপ বলে? সত্যি করে বলো তো। না স্যার। কখনোই বলে না, ঠিক না? বলছে এমন একজন আমার মেয়ে চাই যে সর্বদাই অশান্তিতে ভুগতে থাকে। দিতে পারবে এরকম? তো সর্বদাই তো অশান্তিতেই ভুগে মেয়েটা, কিন্তু তবুও সে শান্তভাবে থাকবে। এগুলো তার নিজের চাওয়া। ঠিক আছে, নিজের চাওয়া। সেই কারণেই তো দ্রৌপদীর সাথে এই ঘটনাগুলো ঘটেছিল। আর আগেকার সময় এই সব জিনিসের প্রচন্ড পাওয়ার ছিল, যে এই রাজা মহারাজারা যা কিছু বলবে সে কিন্তু বাস্তব হয়। এই যে বরদানটা ভীষ্ম পেয়েছিল অ্যাকচুয়ালি, সেটা কে দিয়েছিল? তার পিতা শান্তনু দিয়েছিল, যে তুমি যার হাতে মৃত্যুবরণ করতে চাইবে তুমি তার হাতেই মরবে স্ব ইচ্ছায়। যতক্ষণ না পর্যন্ত তোমার ইচ্ছা হবে না, ততক্ষণ না পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে না বা করতে পারবে না। আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল যে আমি তৃতীয় লিঙ্গ বা কোনো মেয়ের কাছে যদি সামনে আসি, তাহলে আমি কখনোই অস্ত্র ধারণ করব না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো শেষে তৃতীয় লিঙ্গ একজন এসেছিল, শিখণ্ডী, অস্ত্র ছেড়ে দিয়েছিল। সে তখন অর্জুন ওকে তীরবিদ্ধ করেছিল আর কি। তো সেটা ওইখানে কার ছলনায়? অ্যাকচুয়ালি কৃষ্ণের ছলনায় সমস্ত কিছু। এটা হচ্ছে স্যার মহাভারতে যেহেতু পুরোটা কৃষ্ণের চলনাই হয়েছিল। এইটা হচ্ছে বিষয়। ওকে, তো নো টেনশন, ডু ফুর্তি, কোনো চাপ নেই। ঠিক আছে, তো বলো যত দূর অবধি হয়েছে পুরো ক্লিয়ার? কোনো ডাউট নেই তোমাদের? ভালো করে পড়ে আসবে। আমি যেমন প্রশ্নের উত্তর পাই, ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবে। এই সেমিস্টারে যেমন কোনো রকম কোনো প্রশ্ন বাদ না যায়, ঠিক? নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বিশাল বড় সিলেবাস বাবুরা, পড়ো, নাহলে কিন্তু বিপদ আছে। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এত দূর অবধি থাকলো। নেক্সট ক্লাস আমাদের পরশু দিন হবে, ঠিক? চলো তাহলে, হ্যাঁ স্যার। গুড নাইট সকলকে, ভালো থাকবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। গুড নাইট স্যার। হুম।